তো আমরা ডাইনামিক কন্টেন্ট দেখছি। ডাইনামিক কন্টেন্ট দেখতে যে আমরা কি আলোচনা করছি, সিএসএস সম্পর্কে একটু আলোচনা করছি, আর আমরা আইটেম লেভেলে ফাইল ব্রাউজ যে কন্টেন্টটা করছিলাম ওইটাতে আমরা একটু জাভাস্ক্রিপ্ট নিয়ে আলোচনা করছি। হ্যাঁ সাউন্ড আর বেজে লাইট জ্বলতেছে। তো সিএসএস এ আমরা দেখছিলাম হচ্ছে যে ডিফাইন করলে আমাদের থাকবে কি ট্যাগ আর সরি সিলেক্টর হইলো প্রপার্টি ভ্যালু। তাহলে আমরা গতদিন একটা আপনারা কোশ্চেন করেন না, আমি থাকলে করতাম, সেটা হচ্ছে আমরা একটা ডিফাইন করছিলাম আমরা সিলেক্টর এখানে দিয়েছিলাম কি টেবিল এখানে আমার প্রপার্টি ভ্যালু দিয়েছিলাম। তাহলে আমি বলছিলাম কি এখানে হবে সিলেক্টর, তাই না? তাহলে এইখানে আমি একসাথে কতগুলো দিলাম, একসাথে একাধিক সিলেক্টর দিলাম। তাহলে এটা কি কি হইব জিনিসটা, এটাকে কি বলবো আমরা? আমরা তো বলছি সিলেক্টর, তাহলে এটাকে কি বলবো? এটা হলো গ্রুপ সিলেক্টর। যে বলছে ঠিকই বলছে, গ্রুপ সিলেক্টর, ঠিক আছে? যদি একসাথে একাধিক প্রপার্টি দেই, প্রপার্টি সরি সিলেক্টরে একই ধরনের প্রপার্টি ভ্যালু ডিফাইন করার প্রয়োজন পড়ে, তাহলে হচ্ছে আমরা এই গ্রুপ সিলেক্টর দিতে পারি। এখানে আমরা কি ডিফাইন করছিলাম, সেটা হচ্ছে কি উইথ দিছিলাম না হাইট, আচ্ছা বর্ডার দিছিলাম, মনে হয়েছে এখানে দিছিলাম বর্ডার। এই বর্ডার কি আমি কিন্তু এইভাবে আলাদা আলাদা করে লিখেও দিতে পারতাম। এই টেবিল, এইখানে বর্ডার, আবার এইখানে টিআর, এইখানে আবার এইখানে টিডি, এইভাবে কিন্তু দিতে পারতাম। তাহলে কি হইতো, জিনিসটা বড় হইতো, কোডের সংখ্যা বাড়তো। এটা হচ্ছে ব্যাকস্পেস। যদি আমার একই ধরনের কমন প্রপার্টিজ ভ্যালু হয় তাহলে আমরা এইভাবে গ্রুপ সিলেক্টর ইউজ করতে পারি। বুঝা গেল বিষয়টা? তাহলে পিএলএসকেল ডাইনামিক কন্টেন্ট আমরা যতটুকু দেখছি তার চেয়ে তো আরো অনেক কিছু আছে। পিএলএসকেল ডাইনামিক কন্টেন্ট অনেক কিছু করা যায়, আপনারা এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। আর এখানে যেটা আমরা দিছিলাম এই ডাটাটা, এখানে আমরা স্ট্যাটিক বলে দিছি 60, আমরা চাইলে এটা প্যারামিটারাইজও করতে পারি। ঠিক আছে, কন্টেন্টে একটা আইটেম নিয়ে এসে ডিপার্টমেন্ট আইডি এখান থেকে আমরা যখন চেঞ্জ করব তখন এটা অটোমেটিক্যালি কি হবে, চেঞ্জ হয়ে যাবে ভ্যালুটা। তো এগুলো আপনারা বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, না করলে হবে না। যত প্র্যাকটিস করবেন তত এই জিনিসগুলো বুঝতে সহজ হবে, করতে সহজ হবে। তো পিএলএসকেল ডাইনামিক কন্টেন্টে আর কিছু বলার মতো আছে কিনা আমরা একটু দেখে নেই। না, আর কিছু নাই। একটা জিনিস বলে দেই, এখানে একটা বট দেখাচ্ছে, লেভেল দেখাচ্ছে, তাই না? হেডিং, যদি কখনো এই হেডিংটা প্রয়োজন না থাকে তাহলে এখান থেকে চাইলে এই যে হেডার ভিজিবল আছে, হিডেন আছে, আর এলো হিডেন বাট অ্যাক্সেসিবল। যদি আইডি নিয়ে কাজ করার প্রয়োজন পড়ে কখনো, তাহলে হিডেন বাট অ্যাক্সেসিবলটা দিতে পারেন। আর যদি মনে করেন যে না এই রিজনের সিএসএস আইডি দিয়ে কখনো কোনো কাজ করার দরকার পড়বে না, তাহলে সরাসরি হিডেনটা দিতে পারেন। তারপরে হেল্পে গিয়ে আপনারা দেখে নিতে পারেন, আরও ডিফাইন ডেসক্রিপশন আছে, ওগুলো দেখে নিতে পারেন। তো আমরা এখান থেকে এটা হিডেন করে দিলে এখন আমাদেরকে আর এই লেভেলটা দেখাবে না। দেখাচ্ছে? দেখাচ্ছে। তো এইভাবে আমরা এই লেভেলগুলো সরায় রাখতে পারি। ওকে, তো এখানে পিএলএসকেল ডাইনামিক কন্টেন্টে ওরকম আর কিছু নেই। তাহলে আমরা নেক্সট আরেকটা রিজনে চলে যাই। তো নেক্সট আরেকটা রিজনে হ্যাঁ এইখান থেকেই করি আমরা। এই রিজনটা আমি রিমুভ করে দিলাম, উপরেরটা এটা আমি রিমুভ করে দিলাম, এটা রাখলাম। এখানে আপনাদের একটা প্রবলেম হইতে পারে, আচ্ছা যাই হোক, যখন প্রবলেম হবে কোশ্চেন করবে তখনই বলবো, সমস্যা নাই। তো আমি নেক্সটে যাই, আরেকটা রিজন ক্রিয়েট করি। তো এই রিজনে আমরা কি করব, যে আমরা দেখলাম হচ্ছে স্ট্যাটিক কন্টেন্ট আর পিএলএসকেল ডাইনামিক
কন্টেন্ট। তো এখান থেকে সবচেয়ে বেশি আমাদের যেইগুলো প্রয়োজন হয় রিজনের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা ক্লাসিক রিপোর্টটা আজকে শুরু করব। ঠিক আছে? আচ্ছা, ক্লাসিক রিপোর্ট যাওয়ার আগে আমি শর্টকাটে কিছু রিপোর্টের পরিচয় এবং ব্যবহার দেখাই দিই। তা প্রথমে হচ্ছে আমাদের কি রিফ্লো রিপোর্ট। আমি একটু এখান থেকে কুইরিটা নিয়ে আসি শুরুতে। এই কুইরিটা আমার বারবারই লাগবে, অর্থাৎ এই কুইরিটা আমি কপি করে একটা নোটপ্যাডে রেখে দিই। হ্যাঁ, ওকে। তো এখানে দেখেন আছে কি রিপোর্ট রিফ্লো বা রিফ্লো রিপোর্ট। রিফ্লো রিপোর্টটা আসলে কি, আমরা যদি এই কুইরিটা দিয়ে একটু টেস্ট করে দেখি তাহলে আমাদেরকে বুঝতে আরো সুবিধা হবে। আমি এখান থেকে এক কাজ করি, আমি সকল কলামগুলোই নিয়ে আসি সিলেক্ট স্টার দিয়ে, আর এখান থেকে আমি এটা একটু বন্ধ করে রাখি। এখন যদি আমরা একটু রান করে দেখি তাহলে আমার রিফ্লো কিছু হয়েছে। রিফ্লোটা কিভাবে বুঝবো? যে আমরা বলছি এখানে রিপোর্ট রিফ্লো, অ্যাজ লাইক এটা কি হয়, ক্লাসিক রিপোর্টের মতনই লাগতেছে, তাই না? বাট ক্লাসিক রিপোর্ট না। হ্যাঁ 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 হ্যাঁ, কিছুই করতে হবে না, কোয়েরি দিলে চলে আসবে। তো রিপোর্ট রিফ্লোটার স্ট্রাকচারটাকে আমি বুঝাই দিচ্ছি। আমরা যদি এখন এটাকে মোবাইল ভার্সনে নিয়ে যাই তাহলে আমরা চেঞ্জটা বুঝতে পারবো। এখন দেখেন, প্রথমে ছিল কি রো রো ছিল না, এখনো রো রোই আছে, বাট প্রথমে ছিল হচ্ছে কিরকম ভাবে, আর এখন দেখেন এই যে এমপ্লয়ি আইডি ওয়াইজ প্রত্যেকটা আইডির জন্য একটা করে এই যে এরকম ভাবে গ্রিড জেনারেট করছে, ঠিক আছে, কলামের মতো করে। দ্যাট ইজ কল রিফ্লো। বুঝা গেল? মোবাইল ভিউর জন্য। এই যে আবার এখানে চলে গেলাম, আবার যদি এখানে যাই, এই যে বুঝা গেল? রিপোর্ট রিফ্লো। এটার জন্য কি আমাদের কোনো কোডিং লিখতে হয়েছে এক্সট্রা? জাস্ট শুধু আমার কুইরিটা বসাই দিছি, ওরা কিন্তু সব করে রাখছে আমাদের জন্য। আমরা জাস্ট শুধু ইউজটা, ব্যবহারটা জানতে হবে। এটাই অন্য কোনো ল্যাঙ্গুয়েজে করতে গেলে আপনার ভালো বেক্য হইতে হবে। যাই হোক, আমরা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করবো না বেশি, আমরা অ্যাপেক্স আছে অ্যাপেক্স নিয়ে আলোচনা করবো। কন্ট্রোল শিফট এম, কন্ট্রোল শিফট এম, ঠিক আছে? তো মোবাইল ভার্সনে এটা এরকম হবে। হ্যাঁ, কেউ যদি আপনার পেজে মোবাইলের থেকে লগ ইন করে বা ট্যাবের থেকে লগ ইন করে, তখন মোডটা যদি সে ল্যান্ডস্কেপ মোডও হইতে পারে আর পোর্ট্রেট মোডও হইতে পারে, ও রেসপন্সিভ হয়ে আসবে। এখনো কিন্তু সকলগুলোই রেসপন্সিভ, বাট এটা হচ্ছে রিপোর্টটা রিফ্লো, মানে ফ্লোটাই চেঞ্জ করে ফেলবে। ইভেন আমরা যে টেবিলটা করছি এটাও কিন্তু রেসপন্সিভ, ঠিক আছে? এটাও কিন্তু ওর জায়গার মতো শেপের মতো বসায় নিচ্ছে। হ্যাঁ বাদশা ভাই বলেন। টেবিলের সোর্স আমরা বলে দিলাম না, সিলেক্ট স্টার ফরম এমপ্লয়িজ, রিজনের ভিতরে কুইরিটা। হ্যাঁ, এই যে এখানে আবার দেখাচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, না আমরা রিজনকে কোনো, এই যে এইখানে আমরা যখন সোর্সে নিছি না, এই সোর্সে আমরা কি বলছি, লোকেশন কি লোকাল ডাটাবেস, আর টাইপ দিচ্ছে কি এসকিউএল কুইরি। সরাসরি টেবিল ভিউ থেকে নিতে পারতাম, এসকিউএল কুইরি নিতে পারতাম, আর ফাংশন বডি রিটার্ন এসকিউএল কুইরি। বুঝা গেল? তো এটা হচ্ছে রিপোর্ট রিফ্লো। আমরা নেক্সট আরেকটাতে যাই, এটাকে আমরা একটু নাম দিই রিফ্লো রিপোর্ট। তো নেক্সট আরেকটাতে যখন যাব, এই কুইরিটা দিয়ে আমরা কাজ করব। এটাকে আমি ড্র্যাগ করে উপরে নিয়ে যাব, নিয়ে যে অ্যাজ লাইক সিমিলার এরকমই আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা যদি দেখি তাহলে কোথায় গেল, এই যে কলাম টগল রিপোর্ট, কলাম টগল রিপোর্ট। এগুলা খুব সহজ, এই কারণে আগে দেখাই দিচ্ছি। তো আমি এখান থেকে কুইরিটা নিয়ে নেই, নিয়ে আমি এখানে
পেস্ট করে দিই। আর এখান থেকে আমি স্টার চালাই দিলাম। ওকে, নামটা একটু চেঞ্জ করে দিই, টগল রিপোর্ট। এই যে আসলো। হ্যাঁ, এখন কলাম টগল রিপোর্টটা কি আসলে? এই যে দেখেন এখানে একটা বাটন দিচ্ছেন ওরা, বাটনে ক্লিক করি। এটা হলো ইন্ড ইউজারের জন্য সুবিধা। আপনি ইন্ড ইউজারকে ফ্লেক্সিবিলিটি দিচ্ছেন। কিভাবে দিচ্ছেন? কলামে ক্লিক করলাম, এখন এতগুলো আইটেমের আসলে তার দরকার নাই। হ্যাঁ, এখান থেকে ক্লিক করলে কলামগুলো অটোমেটিক চলে যাবে, টগল হবে। আবার আবার যদি দেই, এটা টগল করে চলে আসবে। বোঝা গেল? হ্যাঁ, সে চাইলে এখান থেকে কলাম কমায় নিয়েও রিপ্রেজেন্ট করতে পারে, চাইলে কলাম বাড়ায়ও রিপ্রেজেন্ট করতে পারে, আবার কলাম কমায় সে প্রিন্টও নিতে পারে ইচ্ছা। তো এই ধরনের হচ্ছে এটা কলাম টগল রিপোর্ট। সব চলে গেলে পুরো রিপোর্টটাই ভ্যানিশ হয়ে গেল, মানে আর কিছুই নাই। রিপোর্টের ডাটা ডোটা নিয়ে চলে গেছে। আবার দিলাম একটা, আসলো। ঠিক আছে, খুবই ডাইনামিক একটা জিনিস বানাইছে এটা, আমার তো ভালো লাগছে। সবই ডাউনলোডের অপশন আছে। তো এটা হচ্ছে কলাম টগল রিপোর্ট আর রিফ্লো রিপোর্টের ডিফারেন্সটা। এখন আপনি কোথায় কিভাবে কোন স্কোপে আপনার সফটওয়্যারের কোন স্কোপে আসলে কোন রিপোর্টটা দরকার হবে এটা আপনি বলে দিতে পারেন, এইভাবে করে নিতে পারেন। ইন্ডিভিজুয়ালের হ্যাঁ চাহিদার উপরে ডিপেন্ড করতেছে রিকোয়ারমেন্ট, এভাবে করা যেতে পারে। তো আরেকটা আমরা এখান থেকে দেখব, টগল রিপোর্ট শেষ হইলো, রিফ্লো রিপোর্ট শেষ হইলো। আর এখানে বলার মতো আরো বিশেষ কিছু নাই। আরেকটা আমরা দেখি একটু, না আমরা তাহলে এখন চলে যাই ক্লাসিক রিপোর্টে। ঠিক আছে, ক্লাসিক রিপোর্টে চলে যাই সরাসরি। তো ক্লাসিক রিপোর্ট থেকে আমরা এতক্ষণ কুইরি লিখে দিয়েছিলাম, এখন আর কুইরি লিখে দেবো না, এখন আমরা টেবিলটা সিলেক্ট করব। তো আমরা টেবিলটা সিলেক্ট করব, কোন টেবিল? এমপ্লয়িজ টেবিল। এমপ্লয়িজ টেবিলে দেখেন এই জিনিসটা আগে ছিল না, এখন নতুন করে নিয়ে আসছে। খুব সুন্দর একটা ফ্যাসিলিটি দিচ্ছে যে কতগুলো রো আছে কন্টেন্ট, হ্যাঁ, আর রেফারেন্স উইথ কার। আগে শুধু টেবিলের নাম আসতো, এখন এগুলো করে দিচ্ছে। খুব সুন্দর একটা জিনিস করছে, মানে আর কি ডেভেলপার যে আমরা হচ্ছে কার ইন্ড ইউজার, যারা প্রোগ্রামিং করতেছে এখন এটা হচ্ছে ওরাকলের ইন্ড ইউজার, বাট আমরা যখন তৈরি করবো আমাদের ইন্ড ইউজার আবার আরেক লেভেলে। তো ওরা আমাদের চিন্তা করে কিন্তু এই জিনিসটা করে দিয়েছে যাতে বুঝতে পারি আমি পুরি আর কি কতগুলো রো আছে। তো এমপ্লয়িজ নিলাম, এমপ্লয়িজ নেওয়ার পরে এখানে যদি রো আইডি দরকার লাগে তাহলে এটা ইনক্লুড রো আইডি দিবেন, আদারওয়াইজ দরকার নেই। তো ক্লাসিক রিপোর্ট আলোচনা করতে গেলে আজকে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, শেষ করতে পারি কিনা তাও সন্দেহ আছে, কারণ ক্লাসিক রিপোর্টে অনেক বিষয় আশায় আছে, এগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখবো। তো প্রথমে আমি নিয়ে আসলাম হচ্ছে কি দিয়ে, সরাসরি টেবিল থেকে। তো আমার আপাতত রো আইডির দরকার নেই, আমি এইভাবে রেখে দিলাম। সেভ করি আমরা, সেভ করে এটাকে উপরে নিয়ে যাই। আসলো না? আসছে, কিন্তু ডাইন পাশে কিছু জায়গা ফাঁকা রাখছে, তাই না? তো আমরা শুরুতে একটা কাজ করে নিব, সেটা হচ্ছে এটার অ্যাট্রিবিউটসে চলে যাব। অ্যাট্রিবিউটসে যে আমরা কি করব, এখানে এই যে টেমপ্লেট অপশন, এখানে আমরা স্ট্রেস করে দেব রিপোর্টটাকে, দিয়ে সেভ দিব। এখন রান দেই, ও কিন্তু ফুল জায়গাটাকে অকুপাইড করে নিছে। বুঝা গেল? এই যে একটা প্রবলেম রেজ হয়েছে, ভালো হয়েছে যে এটা এখানে দেখানো হচ্ছে। হ্যাঁ, না ভেঙে ভেঙে না, এই যে একটা বর্ডার আসছে না কালো, এই বর্ডারটা কোথা থেকে আসলো? এটা তো ক্লাসিক রিপোর্টের প্রপার্টিস না। আমি এখনই আপনাদের বোঝার সুবিধার্থে একটা কাজ করি, আমি এইটাকে আচ্ছা আপনাদেরও বলি। আমি ধরেন এই রিপোর্টটা আমার আপাতত দরকার নাই, রিপোর্ট নাই, রিজনটা আপাতত দরকার নাই টেম্পোরারি বেসিসে, বাট ফিউচারে আমি ইউজ করতে পারি। বাট এটাকে হাইড না, এটাকে আমি কি করব, ওর কোনো কাজই দরকার নাই। হাইড আমি এই যে বলতেছি, এটাকে আমরা করব নেভার।
নেভার করছি, এখন ওই প্রবলেমটা চলে গেছে না। এখন ফরাদ মুন্সি যে কথাটা বলছে যে হাইট, আর আমি বললাম যে না হাইট না, এটা করবো হচ্ছে আমরা নেভার। তাহলে এখন আমার কোশ্চেন হচ্ছে যেটা যে নেভার আর হাইটের ভিতরে ডিফারেন্সটা কি? নেভার আর 2 নাম্বার হচ্ছে হাইট, ডিফারেন্সটা কি? একমত তোমার সাথে আপনারা সবাই? কোথায় থাকবে না? থাকবে, কন্টেন্টে থাকবে না, হাইড করলে কন্টেন্টেও থাকবে না। বাট হোয়াট ইজ দ্য ডিফারেন্সটা কি? দুইটার ভিতরে ডিফারেন্সটা কি? বরকত ভাই যেটা বলছে অ্যাকচুয়ালি পয়েন্ট আমার হয়েছিল, যদি আমরা নেভার দেই ও হচ্ছে সরাসরি ডিপ স্লিপ। হ্যাঁ সে ঘুমিয়ে যাবে। ডিপ স্লিপ আর জাগবে না। আর হাইড মানে স্লিপ না, তার অ্যাক্টিভিটিস গুলো থাকবে, বাট সে জনসম্মুখে থাকবে না। জনসম্মুখে থাকবে না, সে সে জনসম্মুখে থাকবে না, বাট তার কার্যক্রমগুলো চলবে ঠিক। ঠিক আছে, হাইডার নেভারের ভিতরে পার্থক্য এটা। বাট নেভারে যদি যখনই করেন একটা জিনিস খেয়াল রাখতে হবে, নেভারের রিজনের ভিতরে যদি কোনো আইটেম থাকে, আপনার ভুলবশত এটা নেভার করে করছেন, তাহলে কিন্তু ওই আইটেম কোনো কাজ করবে না। এক কথায় আপনি এই রিজনটা নেভার করছেন, এই রিজনের ভিতরে যত ধরনের কম্পোনেন্ট আছে কোনোটাই কাজ করবে না, কোনোটাই কাজ করবে না। ঠিক আছে, আর যদি এই রিজনের ভিতরে একটা আইটেম আছে আমার, কিন্তু আমি ওইটাকে নেভার করছি, তাতে কিন্তু আমার রিজনের উপরে কোনো ইমপ্যাক্ট করবে না। দ্যাট ইজ কল্ড কি ক্যাসকেডিং। হ্যাঁ, ক্যাসকেডিং এর মতো একটা কনসেপ্ট। তো এই আইটেমে নেভার করলে হচ্ছে ওই আইটেমটাই কোথাও কাজ করবে। তো হাইড এন্ড নেভারের ভিতরে বেসিক ডিফারেন্স হচ্ছে এটা। তো আমরা এখানে নিয়ে আসলাম হলো ক্লাসিক রিপোর্ট। তো ক্লাসিক রিপোর্টের বেশ কিছু ফাংশনালিটিস আছে এবং বহুবিধ ব্যবহারও আছে। আপনি যত জানবেন তত এটা ভালোভাবে ব্যবহার করতে পারেন। এটার অনেকগুলো টেমপ্লেট আছে, আমরা কয়েকটা দেখার চেষ্টা করব। তো প্রথমেই আমরা এটার বৈশিষ্ট্য সম্পর্কে একটু জানি। সেটা হচ্ছে ক্লাসিক রিপোর্টে এই যে উপরে যে কলামগুলো যদি ধরি আমি, তাহলে কি বলতেছে, একটা হাত আসতেছে। হাত আসা মানে আমি জানি কি এখানে যে কোনো একটা লিঙ্ক আছে। তো আমরা এই লিঙ্কটা আসলে কি এটা সর্টিং করার জন্য বলে দিছে, ওই যে সর্ট বাই দিস কলাম। অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডার আমরা চাইলে সাজাইতে পারি। আমরা যখনই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করবো, শুধু এই কলামটাই কিন্তু অ্যাসেন্ডিং ডিসেন্ডিং হবে না, ওর রিলেটেড সবগুলো কলামই কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে বা ডিসেন্ডিং অর্ডারে সাজাবে। ইয়েস, প্রত্যেকটা কলামে অ্যাসেন্ডিং হয়ে যাবে। আর এইখানে আছে নেক্সট পেজিনেশন, এটাকে আমরা বলি পেজিনেশন। তো এখানে আমরা যদি নেক্সট করি তাহলে পরবর্তী পেজিনেশনের ডাটাগুলো নিয়ে আসবে। ঠিক আছে, আর এখানে একটা ডাইনামিক কাজ করছে, যখনই কোনো আর কি আমি ফার্স্ট পেজিনেশনের ভিতরে আছি, তখন কিন্তু পিভিএস আর পেজিনেশন বাটনটা নাই। ঠিক আছে, কত সুন্দর কন্ডিশনালি কাজগুলো করছে। তো এটা গেল, হ্যাঁ ফার্স্ট পেজে যাবে, ওইটা পেজিনেশন আবার চেঞ্জ করতে হবে ধরনটা। এই পেজিনেশনে হবে না, এই পেজিনেশন আপনাকে পিভিএস দিয়ে আসতে হবে। ঠিক আছে, আর এটা হচ্ছে 15 পেজ না, কিন্তু 15 পেজ না, এটা কিন্তু ডাটা রো 15টা করে রো দেখাচ্ছে। এখন আমাদের যদি এখানে 15টার বেশি করে রো দরকার পড়ে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করব, এই অ্যাট্রিবিউটসে যে এখানে অপশন আছে নাম্বার অফ রোজ, আমরা 30 করে দেই। না, স্ক্রল বার চলে আসবে কেন? স্ক্রল বার তো পেজের উপরে ডিপেন্ড করতেছে। আমি হাইট যদি ফিক্স করে দিই তাহলে স্ক্রল বার আসবে, আদারওয়াইজ আসবে না। তো আমার এখন কিন্তু এই যে 30 চলে আসে। এই রিপোর্ট আগে একটা প্রবলেম ছিল, এইখানে এই অ্যাট্রিবিউটস যদি আমি 30 আর কি বাড়াইতাম বা কমাইতাম, তাহলে হচ্ছে আবার লগ আউট করতে হইতো, ডাইনামিক্যালি রিফ্রেশ করতো না আগের ভার্সনগুলোতে। নতুন ভার্সনগুলোতে এখন এটা করছে, অমিট করে দিচ্ছে। যাই হোক, ভালো হয়েছে ডেভেলপারদের জন্য। হ্যাঁ
পেজ নাম্বার, এটা তো পেজ নাই কোনো, সিঙ্গেল পেজেই পেজিনেশনটা করছে, মানে সেকশন সেকশনে ভাগ করছে। হ্যাঁ, তো এখানে এখন যদি আমরা নেক্সট দিই তাহলে 30 করে আসবে, বুঝলেন? এই যে আবার লাস্টে যদি যাই তাহলে কিন্তু আবার নেক্সট বাটনটা নাই। আর পেজিনেশনের ধরন আছে বিভিন্ন, আমরা চাইলে এই পেজিনেশনগুলো এখান থেকে চেঞ্জ করতে পারি। এই যে এখানে বলছে দেখেন বটম লেফট রাইট, ঠিক আছে। আর এইখানে আপনারা চাইলে এই যে এক্স টু ওয়াই নো পেজিনেশন উইথ পেজিনেশন, এটা আমরা দিয়ে দেখি একটু। এই যে রোজটা বলে দিচ্ছে এখন, হ্যাঁ এখন নেক্সট আর এটা দুইটাই আসতেছে। ফাইনালি যেটা গেলাম ওইটাতে নাই। আরও এখানে আছে, আপনারা চাইলে 1 বাই 1 ইউজ করে দেখতে পারেন, সার্চ ইঞ্জিনের মতো আছে। আর হচ্ছে আমরা নিলাম হচ্ছে এটা সেট পেজিনেশন দেখি আমরা এটা একটু, এইটাতে আবার ওই সুবিধাটা আছে, কে জানি বললো একটু আগে। এটাতে আপনি চাইলে আবার এই সেকশনটা পুরো বসানো আছে এখানে ডাটা গ্রিড সহকারে, কোন সেকশনে ডাটা দেখবেন ক্লিক করলে ওই রেঞ্জটা নিয়ে আসবে। না বেশি ডাটা হইলে আপনি যদি 30 করে দেখাইছেন, এখন 30 দিয়ে ভাগ দিতে হবে, হ্যাঁ তখন আবার বেশি বেশি বাড়াইতে হবে, বেশি বাড়াইলে আবার ইয়ে হবে, পেজের লোডিং স্লো হবে, পারফরমেন্স স্লো হবে, হিসাব কিতাব আছে বহু কিভাবে রিপ্রেজেন্ট করবেন ডাটা। তো এই হচ্ছে ভেরি বেসিক জিনিসপত্রগুলো। আরেকটা আছে ডাউনলোডের অপশন, এইখানে এই যে ডাউনলোড সিএসবি, এটা অফ করা আছে, আমরা একটু এনাবেল করে দেই, দিয়ে সিএসবি সেপারেটর এগুলো আমরা দিলাম না, আমরা যেহেতু ফাইল নেম দিলাম এমপ্লয়ি ইনফরমেশন, এখন নিচে গেলে এই যে ডাউনলোডের অপশনটা আমরা পাবো, এখানে ক্লিক করি, একটা সিএসবি ফাইল ওই যে এমপ্লয়ি ইনফরমেশন নামে, আমাকে এক্সেল বাই ডিফল্ট ফিচার নাই ক্লাসিক রিপোর্টে, ওটা ইন্টারঅ্যাক্টিভ রিপোর্ট আছে। আর ক্লাসিক রিপোর্টে চাইলে তখন প্লাগইনস ইউজ করতে হবে, ঠিক আছে, বাই ডিফল্ট ফিচার নাই। তো আচ্ছা এখানে যদি ডাউনলোডের লেখাটা চেঞ্জ করতে চান তাহলে এখানে অপশন আছে, এইগুলো আপনারা চাইলে একটু চেঞ্জ করে দেখতে পারেন। আর এইখানে একটা সুন্দর ফিচার আছে, এই যে ব্রেক কলাম, ঠিক আছে। তো ফার্স্ট এন্ড সেকেন্ড কলামের কথা বলছি, আমরা যদি ফার্স্ট কলাম দেই, ফার্স্ট কলাম দিলাম, রিপোর্ট ব্রেক ফরম্যাট বিফোর রো আফটার রো, কলাম ব্রেক ফরম্যাট আফটার রো, এগুলো সব নতুন নিয়ে আমরা এটা বাদ দিলাম। কোনো কিছু হয়েছে? হয় নাই, না হওয়ার কারণ আছে, কারণটা হইলো যেটা আমরা এইখানে যেটা আছে ফার্স্ট কলাম, এটাতে দেখি আমরা ডিপার্টমেন্ট আইডি করে, এখন যদি আমরা দেই, এখন ব্রেক হয়েছে না, ব্রেক হয়েছে, বাট 50 কিন্তু নিচেও আসছে, এই যে 80 ব্রেকটা হয়েছে ঠিকই, কিন্তু হয়তো অর্ডার বাইয়ে একটু ঝামেলা হয়েছে, যে কারণে আমরা যদি এখানে অর্ডার বাইটা লিখে দিই তাহলে হচ্ছে। আচ্ছা এইখানে আরেকটা জিনিস বলে রাখি, এখন আমার আছে টেবিল, তাই না? এখন আমরা চাইলে এখান থেকে যেটা করতে পারি যে এসকিউএল কুইরি দিলেও আমার কুইরিটা নিয়ে আসবে, আমার আর লেখা লাগবে না। অর্ডার বাই ডিপার্টমেন্ট আইডি দিয়ে দিই, বাই ডিফল্ট অ্যাসেন্ডিং, তারপর আমি লিখে দিলাম, এখন মনে হয় ঠিক আছে, তাই না? এখন কিন্তু ও ব্রেকটা ঠিক মতনই করছে, কলাম ব্রেক। হ্যাঁ, তারপরে আমরা চাইলে এইখানে সামও করতে পারি, ডিফল্ট ফিচার আছে সাম করার, এই সামগুলো আমরা করতে পারি। হয়ে গেল, এই যে রিপোর্ট সাম লেভেল, ঠিক আছে, সাম লেভেলে দিলাম হচ্ছে টোটাল স্যালারি, আর সামটা করবো কোথায়, এই স্যালারি কলামের উপরে, স্যালারি কলামের উপরে আমরা করবো হচ্ছে সামটা, এই যে কম্পিউট সাম, ঠিক আছে, দিলাম, দেখি কি হয়।
আসছে? সুন্দর হয়েছে না জিনিসটা? আমরা কি সুন্দর কাজ করে দিছে, আমাদের কিছুই করতে হইল না, যা শুধু সেট আপ করলাম, কাজ হয়ে গেল। বুঝলেন? এইটাই কিন্তু আমরা ওই যে PL/SQL ডাইনামিক কন্টেন্ট দিয়ে করতে পারি এরকম কাজ। এই যে রিপোর্টটা তৈরি হয়েছে, আমরা যদি আর কি ম্যানুয়ালি পারদর্শিতা দেখাই যে না ওরা করছে করুক, আমি কোডিং করে করবো, এরকম ওটা কিন্তু পারা যায়। 3-4 ঘন্টা দিয়ে হয় কিনা সন্দেহ আছে। যদি আপনার ভালো লেভেলের এক্সপার্টিস থাকে তাহলে হইব। তো এইভাবে হচ্ছে যে আমরা এইগুলা করতে পারি। সামটা এই যে ডিপার্টমেন্ট আইডি টোটাল সামগুলো চলে আসবে স্যালারি। যাই হোক, আরো বিষয়বস্তু আছে, এগুলা আপনারা একটু দেখবেন ভালোভাবে। আমরা নেক্সট ফিচারে যাই। কোথায়? হ্যাঁ, সোর্সেই আছে। আচ্ছা, ওটা হইলো টেবিল ভিউতে গেল। এই যে এটা শুরুতে কিন্তু বলছিলাম, আপনারা হয়তো খেয়াল করেন না। ইনক্লুডিং রো আইডি কলাম, রো আইডিটা নিলে অলওয়েজ ওরাকল অ্যাপেক্সের একটা বাই ডিফল্ট বৈশিষ্ট্য হচ্ছে যখনই কোনো কলাম প্রাইমারি কি হবে, ঠিক আছে, তখনই ওইটা হাইড থাকবে, ওটা কন্টেন্টে থাকবে না। বুঝা গেল? এখন করছেন আপনারা, বলেন তো কেন কেন থাকবে না কন্টেন্টে প্রাইমারি কিটা? হ্যাঁ, অ্যাপেক্সের বাই ডিফল্ট ফিচার যে কলামটাকে প্রাইমারি কি করবেন ওটা কন্টেন্টে শো করবে না, বাই ডিফল্ট আপনি নিয়ে আসবেন, অটোমেটিক হাইড করে রাখবে। আপনি চাইলে ম্যানুয়ালি আবার সেটআপ চেঞ্জ করে করতে পারেন, আর অটোমেটিক হাইড করার উদ্দেশ্যটা কি? প্রাইমারি কি কলামটাকে কি মনে হয়? হ্যাঁ, এক নম্বর হচ্ছে ম্যান্ডেটরি। এটা আমাদের যে কোনো প্রাইমারি কি আসলে ম্যান্ডেটরি। আর প্রাইমারি কির একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা আসলে ক্লায়েন্ট সাইড থেকে আমার ডাটা নেওয়ার দরকার নাই, এটা আমার প্রোগ্রামিং এর সহায়তার জন্য বিশেষ ভূমিকা রাখবে প্রাইমারি কি কলাম। এখন একটা যদি হয় প্রাইমারি কি কলাম তাহলে আলাদা হিসাব, আর যদি কম্পোজিট হয় তখন আলাদা হিসাব, তখন ইয়েস রো আইডি। তবে আমি আপনাদেরকে একটা সাজেশন করবো আমার কাজের অভিজ্ঞতা থেকে, যে কখনো ফন্টিতে কাজ করার জন্য আপনার ডাটাবেজে প্রাইমারি কি অন্যটা আছে কোনো সমস্যা নেই, কিন্তু ডাটাবেজে অলওয়েজ ফন্টিতে অলওয়েজ আপনি রো আইডিটা প্রাইমারি কি করবেন। মানে আপনার যদি কখনো কাজের দরকার হয় তাহলে ইউআই তে রাখবেন রো আইডি, তাহলে এই ক্ষেত্রে অনেক সুবিধা পাবেন। টেবিলের ভিতরে তো রো আইডি কি হবে এটা আপনার জানারই দরকার নেই, ওটা তো ওরাকলের মাথা ব্যথা, আমাদের। বাট ফ্রন্ট এন্ডে যখন এই ধরনের কাজ করবেন রো আইডিটা প্রাইমারি কি রাখবেন, তাহলে বিশেষ সুবিধা পাবেন। কিভাবে বিশেষ সুবিধা পাবেন ওটার জন্য আপনাদের কাজে নামতে হবে। বুঝেন নাই কনসেপ্ট, এখনো আপনার ক্লিয়ার হয় নাই। ওটা ডাটাবেজের হিসাব। আপনার প্রাইমারি কি, ফরেন কি, আপনি ডাটাবেজে একটা টেবিল বানাইছেন, এইখানে একটা টেবিল, এইখানে একটা টেবিল। আপনার এই ইআইডিটা, ইআইডি লিখলাম, ইআইডি হলো আমার এটা মাস্টার টেবিল, এটা আমার প্রাইমারি। এখন এইখান থেকে আমার ফরেন কি এইখানে, বাট রো আইডি আমি কি কোথাও বলছি? রো আইডি তো ওরাকল ম্যানেজ করে, ডিফল্ট ভাবে থাকবে, এটা থাকবেই। রো আইডি ওরাকল ম্যানেজ করবে, বাট ফন্টিনটা আপনি যখন নিয়ে আসবেন ডাটা কোনো কাজ করার জন্য বা ফর্ম বানাইলে, এটা আমার রিপোর্টও হইতে পারে, যেমন আমরা ক্লাসিক রিপোর্ট নিয়ে ডিসকাস করতেছি, ফর্মও হইতে পারে। হ্যাঁ, রো আইডি দিয়ে আপনি তখন এটা ম্যানেজ করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্লিকেশনের কথা বলছি। এই রো আইডি ডাটা হচ্ছে একটা কাজ কোথা থেকে? অবশ্যই ডাটাবেজে রো আইডি থাকবে, বাট রো আইডি নিয়ে আপনার চিন্তা ভাবনা করার দরকার নাই। আপনি যা শুধু এখানে ইউজ করবেন কন্ডিশন দেওয়ার জন্য, কোনো ডাটা কিভাবে পাঠাবেন বেজ অন কন্ডিশন। মোট কথা হচ্ছে রো আইডিটা আপনার কন্ডিশনের জন্য বিশেষ ভূমিকা রাখে, বিভিন্ন ডাইনামিক কাজ করার জন্য রো আইডিটার একটা ইমপ্যাক্ট আছে এখানে। এগুলো আমরা যখন ফর্ম নিয়ে কাজ করবো তখন দেখব। রো
রো আইডি থাকবে, রো আইডি ওরাকলের এটা থাকবেই, ওরাকল ডাটাবেসে। হ্যাঁ আমি এই রো আইডি একটা ওখানে ব্যবহার করতে বলতেছেন, যেটা মানে ওরাকল যেটা ম্যানেজ করে, হ্যাঁ ওই রো আইডিটা আমি ঠিক আছে। এই যে ইনক্লুড রো আইডি আমরা এখানে দিলে একটু সবার কনফিউশনটা মনে হয় দূর হইল। এই দিলাম ইনক্লুড রো আইডি, ঠিক আছে। এই যে রো আইডি একটা কলাম নিয়ে আসছে না, সেভ দিলাম। এই যে কিরকম 16 ডিজিটের বা 16 ক্যারেক্টারের একটা নাম্বার নিয়ে আসছে। এটা অলওয়েজ কি থাকবে, যদি ফর্ম বানান তখন দেখবেন যে এটা হাইড করে রাখবে, এটা হিডেন থাকবে। একটু পরে আমরা দেখবো না, সমস্যা নাই, পর্যায়ক্রমে সবই আলোচনা আনবো। তো যেখানে আমরা ছিলাম, রো আইডি নিয়ে এত মাথা ব্যথা করার কিছু নাই। অ্যাট্রিবিউটসে যাই আমরা। অ্যাট্রিবিউটসে তো আমরা গেলাম হচ্ছে এখানে, আর একটা ইয়া আছে এখানে বলছে শো নাল ভ্যালু এফ। এখন কোন রোতে যদি নাল ভ্যালু থাকে তাহলে কি দেখাবে? জিরো, জিরো দেখাবে। আপনি জানেন এখানে কি নিউমেরিক ভ্যালু নাকি ক্যারেক্টার ভ্যালু এটা জানি না। এখানে আপনি যে কোনো কিছু দিতে পারেন, বাট অ্যাপ্রোপ্রিয়েট জিনিসপত্র দেওয়াটাই উত্তম। আগে ছিল যে যা আপনারা তো খেয়াল করে থাকবেন, আগে একটা ড্যাশের মতো থাকতো বাই ডিফল্ট, এখন এটাও না, ওরা নাল করে দিচ্ছে। কারণ আপনি ইচ্ছা মতো এখানে দিতে পারেন যে নাল থাকলে কি থাকবে। হ্যাঁ না দেখাবে না, ওটা আমার এই ভ্যালু নিয়ে আর কি ডাটাবেজের ভ্যালু নিয়ে কম্পেয়ার করবে না। ও হচ্ছে ফন্ট প্রিন্টে যেই জায়গায় কলামে নাল পাবে, ভ্যালু নাল পাবে, ওইটা শুধু অ্যাসাইন করে রাখবে। আর এখানে আছে নো ডাটা ফাউন্ড। নো ডাটা ফাউন্ডে আপনারা মেসেজ দিয়ে রাখতে পারেন, যখন কোনো ডাটা পাবে না তখন একটা ডাইনামিক মেসেজ দিয়ে রাখতে পারেন। হ্যাঁ এটাকে চাইলে আপনারা আবার ডিজাইনও করে নিতে পারেন। এখন তো ডাটা আছে, আমরা দেখি একটা কন্ডিশন মারি, কন্ডিশন মেরে দেখি যে ডাটা উদাও করে দিই। আচ্ছা এখানে একটা ফলস কন্ডিশন দিব, কেমনে দিব বলেন তো? গুড। এই যে ডাটা নট ফাউন্ড, ঠিক আছে। এখন চাইলে আপনারা এটারে কালার টালার ডিজাইনও করতে পারেন। আমি স্যাম্পল একটা একটু দেখায় দেওয়ার চেষ্টা করি। ধরেন এইখানে এটা আছে, হ্যাঁ এখানে কিন্তু HTML অ্যাকসেপ্টেড। আমি এটার একটা ডিপ বানাইলাম। আচ্ছা এটার আমি ডিবি দিই না, এটাকে আমি করে দেই H1 দেই, আর এখানে একটা আইডি দেই। আইডিতে বলে দেই হচ্ছে নো ডাটা, ঠিক আছে। নো ডাটা করে দিলাম। আর যেহেতু আমরা ট্যাগটা শুরু করছি সেহেতু আমাকে শেষ করা লাগবে। এখন এটা বড় হয়ে আসছে না? এখন আপনি এখান থেকে চাইলে এই কালার টালার ডিজাইন এভরিথিং করে নিতে পারেন। এই যে ডিজাইনটা করলাম না, এখন আমরা আচ্ছা ইয়াটাও করে দিই। এই যে ডিজাইনটা করলাম, এখন আমি এটা কপি করে দুইভাবে দিতে পারি। একটু দেখায় দিচ্ছি সুবিধার জন্য। দুইভাবে দিতে পারি। এক নাম্বার হচ্ছে এই আইডির পরে দিতে পারি, ওকে। এখানে ইনলাইনে দিতে পারি, আসলো। এখন ডাটা না পেলে এই ইয়াটা শো করবে, ডাটা নট ফাউন্ড। আর একভাবে দিতে পারি
সেটা হচ্ছে এখান থেকে কাট করলাম, সব কাট করলাম, পেজে গেলাম, পেজে যে এই যে ইনলাইন সিএসএস এখানে আমার ছিল কি হ্যাশ আইডির কি নাম দিছিলাম, নো ডাটা। নো ডাটাতে এখানে পেস্ট করি আর এই স্টাইল এলিমেন্টটারে কেটে দেই, এটা নিচে নিচে নিয়ে আসি। হওয়ার কথা না এখন হয়েছে, ঠিক আছে। এইভাবে দুইভাবে করতে পারবো। আরও ওয়ে আছে, আমি জাস্ট একটু আপনাদের বোঝার সুবিধাতে দুইটা দেখালাম। তো আমরা নেক্সট আবার অ্যাট্রিবিউটে যাই। অ্যাট্রিবিউটে নো ডাটা ফাউন্ড এটা আসলো, আমি ডাটা নিয়ে আসি আগে। ডাটা নিয়ে এলো আমাদের খেলাধুলা, এই ফলস কন্ডিশন বাদ দিলাম। আসলো। আমরা এখন যেটা করতে পারি যে অ্যাট্রিবিউটসে যে কোথায় এই যে অ্যাট্রিবিউটসে আমরা কিছু অপশন দেখলাম, তাই না? তো শো নাল ভ্যালু এগুলো গেল হাবিজাবি। লেজি লোডিং যদি ডাটা বেশি হয়, আচ্ছা এখানে হেল্প একটু দেখে নেবেন যে লেজি লোডিং বলতে ওরা কি বুঝাইছে। হ্যাঁ, নোট দ্য পেজ স্টার্টেড টু রেন্ডার। আমাদের ডাটা এখন কম, লেজি লোডিং এর দরকার নাই। আর হ্যাঁ, এই যে ম্যাক্সিমাম রোজ একসাথে কতগুলো রো সে প্রসেস করবে, ঠিক আছে, এটা বলে দেওয়া যায় একসাথে কতগুলো রো প্রসেস। আমরা একটু করে দেখবো, ক্লাসিক রিপোর্টে অনেক কাজ আছে। আচ্ছা এটা গেল। আমরা এর মাঝে আরেকটা জিনিস আমরা দেখে নিতে পারি। এখানে আমরা একটা প্যারামিটার অ্যাড করি, একটা আইটেম অ্যাড করে একটা প্যারামিটার অ্যাড করি ডিআইডি নাম দিয়ে। আর এখানে দিব হচ্ছে সিলেক্ট লিস্ট। ভালো করছেন খুলে দিয়ে, গরম লাগতেছে। ডিপার্টমেন্ট আইডি, এখানে আমরা কুইরিটা দিই একটু সিলেক্ট ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম as this আর ডিপার্টমেন্ট আইডি as RET ফরম ডিপার্টমেন্ট, ঠিক আছে। সবই নিলাম, যা আছে সব নিলাম। নিয়ে আমি এখানে একটা নাল ভ্যালু দেখাবো, সিলেক্ট ফরম লিস্ট, নাল ভ্যালু দেখাইলাম। এখন আমরা সেভ দিই একটু, এটাকে সেভ দিলে এখানে আসলো। এখন আমরা কি করব, এটাকে ফিল্টারিং করব, কুইরিটাকে ফিল্টারিং করব কোনটাতে, এটা দিয়ে। তো আচ্ছা এইটা কিন্তু বাইন্ড করতে হবে, এই কোলন কিন্তু দিতে হবে, এটা আপনারা জানেন অলরেডি। তারপর আবার বলে দিলাম এই কোলনটা কিন্তু দিতে হবে, কোলন না দিলে কিন্তু পাবে না। আর যেহেতু এই আইটেমটা আমি সাবমিট করার দরকার হবে, একটা আইটেম আছে কারণ একটাই শো করছে পপ আপে। আর অপটিমাইজার হিন্টে কিছু আছে, এই যদি হিউজ নাম্বার অফ ডাটা নিয়ে কাজ করতে চান, এটার একটা কিওয়ার্ড আছিল, আমার আসলে এই মুহূর্তে খেয়াল নাই। এখানে একটা কিওয়ার্ড বসাইলে ও কুইরিটা অপটিমাইজ করে যদি অনেক ডাটা হয় তখন। আর যাই হোক এটা আমরা এক সময় দেখে নিব। এখন আমরা যেটাতে আলোচনায় আছি, এখন আর ডাটা নাই। আচ্ছা সব ডাটা আনতে হলে আমরা গতদিন একটা প্রবলেমে পড়ছিলাম, তাই না? এখানে আমরা এনবিএল করে যদি এটা নাল হয় তাহলে ডিপার্টমেন্ট আইডিটা দিলে সব ডাটা আসার কথা, তাই না? আসছে না, নাল থাকলে এখন কিন্তু ঠিকই আবার কাজ করতেছে। গতদিন আমরা একবার ট্রাই করলাম না, কাজ করে না। তো এখন ডাটা ফিল্টারিং হচ্ছে না কিন্তু, তাই না? তাহলে ফিল্টারিং করার জন্য আমাকে কি করা লাগবে, যখনই আমি এই যে ভ্যালুটা চেঞ্জ করব
তখন আমাকে কি করা লাগবে, এই রিপোর্টটাকে রিফ্রেশ দেওয়া লাগবে। রিফ্রেশ দেওয়া লাগবে। তা রিফ্রেশ দেওয়ার জন্য আমরা কি করব, এখানে এখানে একটা ডাইনামিক অ্যাকশন ক্রিয়েট করব। অন চেঞ্জ, যেহেতু আমাদের ডাইনামিক অ্যাকশন এখন আমরা আসি নাই, তারপরেও একটু বলে দিলাম। আর এটা নাও থাকলেও রিফ্রেশ করবে, না থাকলেও রিফ্রেশ করবে। আর এখান থেকে নিব হচ্ছে আমরা রিফ্রেশ। আর কি রিফ্রেশ করবো, রিজনকে রিফ্রেশ করব। আর এখানে দিব হচ্ছে ক্লাসিক রিপোর্ট। ঠিক আছে, ক্লাসিক নামটা, এটা কিন্তু ক্লাসিক বলতে আমার রিপোর্টের নামটা, রিজনের নামটা। ক্লাসিক কিন্তু টাইপ আছে আবার, ওইটা ভাববেন না আবার কেউ ভুল করতে পারেন। এই টাইপটা হ্যাঁ আসলো। এখন যদি আমরা সুইচ করি তাহলে খুব সুন্দর চেঞ্জ করতে পারি। বুঝা গেল? এই যে টোটাল স্যালারিটা আমরা দিয়েছিলাম এখানে, এই টোটাল স্যালারিটা লাস্টে নিয়ে আসছে 19 টাকা। তো এইভাবে আমরা এই প্যারামিটারাইজ করতে পারি। আচ্ছা, প্যারামিটার নিয়ে আপনাদেরকে আমি একটা কোশ্চেন করি, যদিও আমাদের টপিক্সের ভিতরে না, তারপরে একটু ডিসকাস করার জন্য করি। সবাই তো আমরা এখানে পিএলএসএল কোডিং করি কম আর বেশি, তাই না? ধরেন আমি একটা প্রসিডিউর লিখলাম, নাম দিলাম পিআরসি। এখানে আমি একটা প্যারামিটার দিলাম P1, টাইপ হোয়াটএভার ইট ইজ রাইট। এখানে দিলাম P2, এখানে
এররটা কেন দিবে? আচ্ছা পারবেন যে বলেন এররটা কেন দিবে? তারপরে নেমটা দিতে হবে। পজিশনাল গুলো অলওয়েজ আমার লেফট সাইডে দিতে হবে, আদারওয়াইজ এখানে এরর রেজ করবে। ঠিক আছে, অতএব P3 আপনাকে এখানে লিখে দিতে হবে, আদারওয়াইজ ও বুঝবে না। বুঝা গেল? বুঝবে না। আর নেম হচ্ছে এইভাবে দেওয়া। এইভাবে দেওয়ার ক্ষেত্রে একটা সুবিধা আছে। সুবিধাটা কি? যদিও আপনারা অনেকে জানেন, তারপর আমি একটু রিমেম্বার করায় দিই। P3 মানে নেম পজিশনে একটা সুবিধা কি, আমি P3 লিখলাম আগে 1, তারপরে এখানে লিখলাম P1, ঠিক আছে, এখানে দিলাম স্ট্রিং, আবার এখানে লিখলাম P2। এক্ষেত্রে কোনো প্রবলেম করবে? করবে না। নেমের ক্ষেত্রে এটা সুবিধা আছে। এখন কেউ আমাকে একজন বলেন এইটা কি, ওরাকলের ভাষায় এটাকে কি বলে? এটা হচ্ছে অ্যাসোসিয়েশন অপারেটর। ঠিক আছে, অনেকেই জানে না আসলে এই ইয়াটার নাম, সাইনটার নাম। তো যাই হোক, এটা আসলে আমাদের প্যারামিটারে আলোচনা করার কারণে একটু আমরা জেনে নিলাম। তো আমরা ছিলাম হচ্ছে প্যারামিটার। হ্যাঁ, তো প্যারামিটারে এটা গেল। এখন আসলো, আচ্ছা ঠিক আছে, আমি এতটুকু একটা তো আমরা এখানে ক্লাসিক রিপোর্টে কলামেরও কিন্তু বিভিন্ন অ্যাট্রিবিউটস আছে। ঠিক আছে, যেটা আমরা হচ্ছে এই হায়ার ডেটে আমরা একটা জিনিস দেখতে পারি। হায়ার ডেটে আসলে ওদের ডেটটা, হ্যাঁ ঠিক আছে, কলামেরও বিভিন্ন অ্যাট্রিবিউট আছে। অ্যাপেক্সটা আসলে এরকম ভাবে তৈরি করছে যেটা আসলে ওরা তো আসলে ওদের তো আর কি ওরাকল কর্পোরেশন তো আর আমাদের বাংলাদেশি কোম্পানি না, আর আমাদের মতো হজবরল কাজ করে না। ওরা যে কোনো একটা কাজ করার জন্য আগে একটা বিশাল প্ল্যানিং করে, এবং ওই প্ল্যানিং করার জন্য আলাদা টিম থাকে, প্ল্যানিং এর পরবর্তী কাজ করার জন্য আলাদা টিম থাকে। আর আমরা হচ্ছে ওয়ান ম্যান আর্মি। আমি একাই ডেভেলপ করব, একাই সাপোর্ট দিব, একাই ডেভেলপ করবো, সব ফাদার মাদার সিস্টার ব্রাদার সব আমি একা, এরকম একটা অবস্থা। যাই হোক, ওদের প্ল্যানিং ভালো, এই কারণে ওরা ভালো জিনিস বানায়, আমরা এগুলো ইউজ করি। কারণ আমরা অনেক সময় খারাপ ভাবে ইউজ করি, আর একটু ভালো জানলে ভালোভাবে ইউজ করি। তো এখানে যেটা আছে যে কলামেরও বিভিন্ন অ্যাট্রিবিউটস আছে। ঠিক আছে, তো আমরা যদি কলামটা ক্লিক করি তাহলে এখানে বিভিন্ন অ্যাট্রিবিউটস আছে। প্রথম অ্যাট্রিবিউটসটা হচ্ছে এই যে প্লেন টেক্সট, আমরা যেটা নিচ্ছি, তারপর প্লেন টেক্সট বেসড অন লিস্ট অফ ভ্যালুস, তারপর রিচ টেক্সট, লিঙ্ক, ডিসপ্লে ইমেজ, তারপর ডাউনলোড বিলগ, পার্সেন্ট গ্রাফ, হিডেন কলাম। তা অনেক সময় আমাদের দরকার হয় ক্লাসিক রিপোর্টে বিভিন্ন ইমেজ শো করা, তো সেই ইমেজটা আমরা একাধিকভাবে শো করতে পারি। ইমেজটা একাধিকভাবে শো করতে পারি। তো আমরা আসলে একটু দেখি তাহলে একটা ইমেজ নিয়ে এসে সেই ইমেজটা কিভাবে শো করতে হয়, একটা অন্তত আমরা দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমি এক কাজ করি, আচ্ছা আমি টোডে ওপেন করি। আসলো, আমরা একটা কলাম অ্যাড করব। আচ্ছা, এর আগের দিন আমরা একটা নিছিলাম না, ডিসপ্লে ইমেজ, এই টেবিলটার উপরে আমরা একটু কাজ করি। তাহলে আমাদের এখানে এগুলো ফেলায় দিই সব। একটা কলাম অ্যাড করে যাই আমরা এখান থেকে 100 সিরিয়াল নাম্বার দিয়ে, এখানে একটা ইমেজ আপলোড করে দিই আমরা স্যাম্পল পিকচার থেকে, দুইটা রো অ্যাড করে দিই, আরেকটা রো অ্যাড করি 101, এই ছবিটা অ্যাড
মিনস আমার এক্সিস্টিংটা থাকবে। আমরা এটাকে একটু উপরে তুলে নিয়ে আসি, নিয়ে এসে ক্লাসিক রিপোর্ট কিছু বুঝি নাই অ্যাপ্লিস টেবিল থেকে ওটার স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে, ওই কারণে আর ওইখানে করলাম। তো এখানে কলাম দুইটা আমরা নিয়ে আসি। আচ্ছা আমি এক কাজ করি, এটা বাদ দিয়ে আমি প্রথমে টেবিল থেকে নিয়ে আসি। টেবিল থেকে নিয়ে আসি, এখানে টেবিলের নামটা চুজ করে দিই আমি ডিসপ্লে ইমেজ। আচ্ছা পিকচারে আটকাইতেছে। এখন যেটা হয়েছে এই ফিচারটা আগে ছিল না, এটা নতুনটা অ্যাড করছে যেটা যে ও এটা বিলোপ পাইছে, বিলোপ পাতে ভাবছে যে নিশ্চিত এখানে কোনো ইমেজ টিমেজ আছে, এটা শো করার জন্য আগেই বলে দিতে হবে। আমি দেখাতে চেয়েছিলাম এটা আর কি না দিলে কি হয়। তো যাই হোক আসছে, আমি আর একটা ওয়েতে দেখাইতেছি। তাহলে আমরা বলে দিয়ে আসি, এখানে ডিসপ্লে ইমেজ টাইপটা সিলেক্ট করতে হইতো। তো প্রথমে আমরা ডিসপ্লে ইমেজ নিলাম, আর এইখানে দিলাম হচ্ছে পিকচার। এখন আমরা টেবিলের নেমটা দিব, যে কোন টেবিল থেকে আসলে আসবে। আর বিলোপ কলামের টাইপটা দেখেন, বিলোপ ওরা কি সুন্দর ডাইনামিক কাজ করছে, যে বিলোপ কলামটা উপরে নিয়ে আসছে আর নিচের গুলা বলে দিছে রং ডাটাটা। আর প্রাইমারি কি কলাম কি আমার এখানে রো আইডি, ঠিক আছে, রো আইডি দিলাম। এখন দেখি আমরা কি বলছে, আসে নাই। কারণ কি আমরা কি রো আইডি ইনক্লুড করছি এখানে, করি নাই, এই কারণে আসে নাই। তাহলে আমরা ইয়া করি, সিরিয়াল নাম্বারটা দিই। এখন বলতেছে নিউমেরিক্যাল ভ্যালু এলো, কারণ ও প্রাইমারি কি কলাম আমার টেবিলে নাই, দ্যাট মিনস হচ্ছে আমার রো আইডি রাখতে হবে। ঠিক আছে, রো আইডি রাখলাম। এখন আমাকে যেটা করা লাগবে, এই রিপোর্টের অ্যাট্রিবিউটসে যে সরি এই রিজনে যে এই রো আইডিটা অ্যাড করতে হবে। ঠিক আছে, এখন আমাদের আসার কথা, কিছুই লাগবে না, কিছুই লাগবে না। এক মিনিট একটু দেখে নিই। পার্টিং স্কিমা, ডিসপ্লে ইমেজ আর পিকচার, এটা পিকচারেই থাকবে। আর এটা রো আইডি, রো আইডি। আসতেছে না, তাই না? না আসলে আমরা যেটা করব, এখন এখান থেকে যে টেবিলার ভিউ যেটা আছে এটাকে করে দেবো এসকিউএল কুইরি। কুইরি করে দিয়ে আর কিছু করা লাগবে না, এখানে একটা শুধু ডিবিএমএস লগ ডট গেট এলিয়েন জিটিএইচ লেন্থ এটা বসাবো। আর এখানে দিব হচ্ছে আমি পিক। আসছে এখন, এটা আমি দেখাতে চেয়েছিলাম, তো ওরা আবার ঝামেলা লাগাইছে। নিচে ঠিক মতন ডিসপ্লে ইমেজ কিন্তু দেখাইলো না, নিউমেরিক্যাল ভ্যালু এলো। নিউমেরিক্যাল ভ্যালু এলো দেখাইছে ওই যে ও লেন্থটা চাচ্ছিল। তো লেন্থটা হইলো কুইরির ভিতরে, তো বাইরে হলো বুঝে না যে আমার লেন্থ দিতে হবে। যাই হোক, এটা হয়তো অ্যাপেক্স পরবর্তীতে ফিক্স করবে। তো এখন এই যে পিকচারটা এখানে নিয়ে আসবে অটোমেটিক। এখন আমার সিরিয়াল নাম্বার দিলেও আসবে। এই রো আইডি আমি বাদ দিয়ে দিলাম কুইরি থেকে। কোথায় কোথায়, আচ্ছা এখান থেকে আমি রো আইডি ফালাই দিলাম। রো আইডি ফালাই দিয়েছি, চলে গেছে না? কারণ হচ্ছে এখানে আমরা বলে রাখছিলাম কি রো আইডি, এখন সিরিয়াল নাম্বার দিলাম, এখন আসবে। বুঝা গেল? পিকচার নিয়ে আসলাম। এখন আপনার কোশ্চেন হইতে পারে যে পিকচারের সাইজ তো বিশাল, এখন কিন্তু অরিজিনাল সাইজটা ও দেখাচ্ছে, এখন এই সাইজটা ছোট করবেন কিভাবে? হ্যাঁ, সিএসএস তো অবশ্যই লাগবে, ছবির সাইজ ছোট করতে হলে সিএসএস লাগবে। তো এখানে বোঝার বিষয় হচ্ছে যেটা,
এখন ধরেন আপনি এখানে রিজন তৈরি করছেন, যেটা যে প্রবলেমটা হইতে পারে, প্র্যাকটিক্যাল সিনারিও বলতে পারে, যে প্রবলেমটা হইতে পারে যে আপনি এখানে একাধিক রিজন নিছেন, একাধিক রিজন নিয়ে কাজ করতেছেন। তো এই রিজনে একাধিক রিজন আপনার ছবি থাকতে পারে, থাকতে পারে না? চলেন আগে আমরা ছবিটা রিসাইজ করি, তারপর প্রবলেম কি হয় আলোচনা করি। তো ছবির একটা জেনেরিক টাইপ আছে, আমরা সবাই জানি, সেটা কি সিএসএস এর ক্ষেত্রে? সেটা হচ্ছে আইএমজি। ঠিক আছে, এই স্মল আইএমজিটা দিতে হবে। এটা একটা জেনেরিক টাইপ। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, হাইট উইথ দিতে পারি। হাইট আমি করে দিলাম হচ্ছে 50 px, আর উইথ উইথও দিতে পারি 50 px। এখন আমরা দেখি আমাদের কাজ হওয়ার কথা হয়েছে না? এখন এই যে প্রবলেমটা হচ্ছে যেটা, এখানে যদি আরো ইমেজ থাকে তাহলে কিন্তু ও ওই সেম অন্য ইমেজগুলোকেও 50 পিএস করে ফেলবে। তাহলে আমার কি করা লাগবে, আমাকে বলতে হবে যে এই রিপোর্টের এই কলামটাতেই 50 পিএস করা, অন্য জায়গায় তোমার যাওয়ার দরকার নেই। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যেটা করা লাগবে, এখানে এই যে হেডার, ঠিক আছে, এই হেডারটা নিতে হবে। তাহলে আমরা একটু দেখি, তাহলে এই সিএসএসটা একটু মডিফাই করতে হবে। এইখানে দিতে হবে টিডি, এইখানে নিয়ে আসতে হবে একটা থার্ড ব্র্যাকেট, হেডার্স, হেডার্সের নাম ছিল কি পিক। যদি আমি ভুল করে না থাকি এইভাবে দিতে হবে, আর ভুল করলে সেটা আমরা একটু কারেকশন করে নেব। কাজ করছে তাই না? করছে না? হ্যাঁ কাজ করছে, দ্যাট মিনস ওকে আছে। এখন যে ওকে আছে আমরা বুঝবো কিভাবে, আরেকটা আনতে হবে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এই রিপোর্টটাকে কি করব, এই কুইরিটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আরেকটা রিজন তৈরি করি আমরা, এইখানে এটাকে উপরে নিয়ে যাই, নিয়ে যে এটাকে আমরা করে দিই ক্লাসিক রিপোর্ট, আর এখান থেকে এসকিউএল কুইরি। এখানে যা শুধু আমি করব পিকচার 1, কলামের নামটা তো ভিন্ন রাখতে হবে, নাহলে তো বুঝবে একটাই। যদি এটার পিক দিয়েছি এটাই ক্রিয়া করে দিলাম। আর এখানে কলামে আমরা বলে আসি এই যে ডিসপ্লে ইমেজ, ইমেজকে আমরা পার্জিং স্কিমা বলে দিব, ডিসপ্লে ইমেজ বিলব কলাম পিকচার, আর রো আইডি হচ্ছে সিরিয়াল নাম্বার। এই যে এখন এটা বড় আসছে। এখন আমি যে প্রবলেমটা বলছিলাম ওটা আমরা একটু টেস্ট করার দরকার আছে না? এখন এখান থেকে আমি এতটুকু কেটে দিব, তাহলে তো আমরা বুঝতে পারবো জিনিসটা, যে আমি বললাম জিনিসটা এটা কি সত্য না মিথ্যা। নিচে সর্বনাশ হয়েছে এখন। হ্যাঁ, তো এই কারণে ওই আইডিটা দিয়ে ডিফাইন করে দিলে তখন হচ্ছে ও আপনারটার উপরে ইমপ্যাক্ট করবে, ওই জিনিসটার উপরে ইমপ্যাক্ট করবে, অন্যটাতে পড়বে না। আর নাহলে কিন্তু সারা বছর আর কি সারাদিন কাজ করবেন, বলবেন যে আরে কি প্রবলেম। আসলে কিন্তু এটা প্রবলেম হলো না জানার কারণে, আর কিছু না। আপনার প্রোগ্রামিং কিন্তু ঠিকই আছে। বোঝা গেল জিনিসটা? এই গেল একটা হয়তো ডিসপ্লে ইমেজ শো করা, আরো ওয়ে আছে, আমরা পর্যায়ক্রমে দেখব। তো আমরা নেক্সটে এখন যাব হচ্ছে এখানে আসলাম। না, ফাইল নেম আর মাইন্ড ট্যাব হচ্ছে যেটা, এখানে তো আমরা এখন মাইন্ড ট্যাবও দেই নাই, ফাইল নেমও দেই নাই, দিছি? কারণ কি, আমরা টেবিলে ওই ধরনের কলাম রাখি না, না রাখার কারণে দেই না। এইখানে আমরা ধরেন, আমি অন্য একটা কাজ দেখাবো, আজকে হয়তো হবে না সম্ভব, নেক্সট উইক ইনশাল্লাহ দেখাবো। সেটা হচ্ছে যে আমাদের অনেক সময় এই পিকচারটা ডাউনলোড করার প্রয়োজন হইতে পারে।
বলে তখন আপনি যখন ডাউনলোড দিবেন ও কিন্তু যদি নাম না থাকে, এখানে যদি আমি নাম ডিফাইন না করি ফাইল নেম কলাম, তখন ও ডিফল্ট একটা ডাউনলোড ফরম্যাটে নিয়ে আসবে। ডিফল্ট ডাউনলোড ফরম্যাটে নিয়ে আসবে। আর হচ্ছে কোনো এক্সটেনশন যোগ করবে না। এক্সটেনশন যোগ করবে না কারণ হচ্ছে মাইন্ড টাইপ নেই। তা মাইন্ড টাইপ কলাম আর যদি ফাইল নেম কলাম আর লাস্ট আপডেট কলামটা আমরা রাখি, এই তিনটা। যদি কোনো ইমেজ নিয়ে কাজ করি কখনো, এই তিনটা কলাম অবশ্যই রাখার চেষ্টা করবো। এটা হচ্ছে ভেরি গুড প্র্যাকটিস, যেটা আমরা অ্যাভয়েড করি, প্রায় সময় অ্যাভয়েড করি। শুধু আপনাদের সিচুয়েশন জানি না, আমাদের এখানে এই কলামগুলো ইউজই করে না। কেন করে না এটাও আমি জানি না, বাট এইগুলো ইউজ করাটা বেস্ট প্র্যাকটিস। তাহলে স্পেসিফিক এই ফাইল টাইপটা কি, আপনি যে কথাটা বলছেন প্রোগ্রামিং করতে গেলে অনেক সময় দরকার পড়ে যে আমার এই ফাইল টাইপটা কি, জেপিজি, পিএনজি বা কি টাইপ, অনেক সময় দরকার পড়তে পারে। তখন মাইন্ড টাইপটা যদি থাকে এক্ষেত্রে সুবিধা, আদারওয়াইজ কিন্তু প্রবলেমে পড়তে হইতে পারে। আচ্ছা, ডিসপ্লে ইমেজের আমরা আলোচনায় ছিলাম। তো ওই যে ডাউনলোড বিলকটা দিয়ে দেখি কি বলে। এই যে এখন যদি আমি ডাউনলোড দিই কি হয় দেখি। এই যে যেটা বলছিলাম, কোনো এক্সটেনশন নাই, অক্টেট ফরম্যাট বলতেছে, অক্টেট স্ট্রিং। বাট অ্যাকচুয়ালি কি এটা আমার অক্টেট স্ট্রিং? এটা তো আমার .jpg ফাইল একটা এক্সটেনশন ছিল এবং ডাউনলোডের নাম দিয়েছে কি ডাউনলোড, ফাইল নেমের কোনো নাম নেই। যদি থাকতো তাহলে আমাকে কি করতো, ওটা সরাসরি প্রোভাইড করতো। বোঝা গেল? তো যাই হোক, এগুলো আমরা পর্যায়ক্রমে আরো দেখবো। তো আরেকটা মেন পোর্শনে আজকে আমরা যাব। ক্লাসিক রিপোর্টে অনেক কিছু আছে, এখনো শেষ করি না। এখন ক্লাসিক রিপোর্টে আরো 1-1.5 ক্লাস লাগতে পারে। ঠিক আছে, কেন ডাইনামিক কাজ করানোর বিষয়বস্তু আছে। হ্যাঁ, এই যে যাচ্ছি পর্যায়ক্রমে যাচ্ছি সবগুলো। তো এখন যেটা হয়েছে যে এই যে ক্লাসিক রিপোর্টটা আসলো, আমরা নতুন একটা পেজে যাই। এই ইয়া নিয়ে কি বলে, এই কুইরিটা নিয়ে এ পর্যন্ত কারা কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কোথাও যদি কেউ না বুঝে থাকেন, চুপচাপ বসে থাকার স্কোপ নাই। কারো বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আমার কথা বুঝতে সমস্যা হয় না তো? সমস্যা হলে বললেন ভাই, আগে বললাম। এখান থেকে আমি অ্যাট্রিবিউটসটা একটু চেঞ্জ করে নিব। আসলে আমি রো আইডিটা রাখবো না, রো আইডিটা ওরা নিয়ে আসছে, আমি এটাকে হাইড করে দিলাম, হিডেন কলাম করে দিলাম। আসলো। এখন অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে যে কি বলবো এটাকে, ধরেন আমার এরকম 50টা রেকর্ড আছে, যে রেকর্ডটাকে আমি ইউজারকে রিপ্রেজেন্ট করবো সব সময়। ইউজার কি করবে, ওই রেকর্ড থেকে সে সিলেক্ট করবে, সিলেক্ট করে এই ডাটাটা ডাটাবেজে, যেটা যে চুজ করলো এই রেকর্ডটা ডাটাবেজে যাবে। দরকার হয় কি না? হতে পারে। যেমন আমরা যদি ই কমার্সের সাইডে খেয়াল করি, ই কমার্সে কি থাকে, বিরাট প্রোডাক্ট লিস্ট থাকে। তো আমরা যেটা চুজ করি ও কি করে, কার্টের ভিতরে ঢুকায় নেয়, ঢুকায় নিয়ে তারপরেও পরে ফাইনালি যখন আপনি অর্ডারটা প্রসেস করেন কাজ করে। তো সামহাও যদি আমরা এক্সাম্পলটা বলি, তাহলে এটাই ধরেন আমার একটা প্রোডাক্ট লিস্ট। এখান থেকে এখন আমি 1 বাই 1 চুজ করবো, চুজ করে ফাইনালি যখন বাটনে ক্লিক করবো তখনও ডাটাবেজে আমাকে পাঠিয়ে দিবে যে এই ইউজার এই কটা সিলেক্ট করছে। এটা আপনি অন্য জায়গায় আবার অন্যরকমভাবে রিপ্রেজেন্ট করবেন। তো এটা করার জন্য আমাদেরকে একটা টপিক সম্পর্কে জানতে হবে, সেটা আমি আগে একটু বোর্ডে লিখি। একটা টপিক সম্পর্কে জানতে হবে। আলোচনা যদি 1-10 সময় তাহলে আমরা বললাম, তাহলে আমি
নাহলে আমরা ডাটা এখান থেকে পাঠাইতে পারবো না। তো আমরা যাই এখন, তাহলে আমরা এই যে রিপোর্টটা তৈরি করলাম, এই রিপোর্টটা ঠিকঠাক রেখে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে অ্যাপেক্স আইটেম নিয়ে কাজ করব। তাহলে আমরা এখানে এই রো আইডিটা আমি এখান থেকে বাদই দিয়ে দিলাম, আমার দরকার নেই। ঠিক আছে, আমি সব আইটেম পাঠাবো না, আমি 2-3টা করে দেখাচ্ছি আপনাদের বুঝার সুবিধাতে, আপনারা প্রয়োজন মতো আইটেমগুলো বানায় নেবেন। আমার ধরেন এমপ্লয়ি আইডি পাঠাইতে হবে, তাহলে এমপ্লয়ি আইডিতে আমি কাজ করব। আর এই ধরনের রিপি নিয়ে কাজ করলে অবশ্যই কিওয়ার্ডগুলো আপারে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, অ্যাপেক্স আইটেম ডট টেক্সট। টেক্সটের শুরুতেই আপনাকে একটা সিকোয়েন্স নাম্বার দিতে হবে, ইউনিক সিকোয়েন্স নাম্বার। যদি একই নাম্বার 2 জায়গায় দেন তাহলে ঝামেলা হবে প্রসেস করার ক্ষেত্রে, এখানে কম্পাইলেশনে কোনো সময় আটকাবে না। আমি এখানে দিলাম 1 দিয়ে এখানে দিলাম আমার কলামের নেম। আরো প্রপার্টিস আছে, ওগুলা তো আমি পরে যাচ্ছি। 2টা প্যারামিটার এখানে ভ্যালু পাস করলাম। আর একটা নিব আমরা, আচ্ছা আরেকটা নিব, এটা মনে আজকে শেষ করতে পারবো না, তারপর আমি চেষ্টা করি, আমাদের হাতে টাইম খুব কম। এখান থেকে আবার নেক্সট ক্লাসে আমরা শুরু করব। লাস্ট নেম নিলাম, আরেকটা নিব হচ্ছে আমি স্যালারি। আচ্ছা স্যালারিতে আমি লিখি, স্যালারিতে আমরা আরেকটা আইটেম নিব, অ্যাপেক্স আইটেম ডট ডিসপ্লে এন্ড সেভ। 2টার সাথে আপনাদেরকে পরিচয় করাই দিলাম। আরো একটা লাগবে, একটু পরে আসবে, পর্যায়ক্রমে আলোচনায় আসবে। আসলো, দিলাম। এখন কি করবে, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখন ঝামেলাটা কি হয় আমরা একটু দেখি। এখন ও কি করছে, ওই যে গতকালকে আলোচনা ইনপুট আইটেম, যে কি আমি জানার দরকারও পড়ে না, এখন কিন্তু ও ইনপুট আইটেমের কোডটা দেখাইতে আছে। অর্থাৎ ভয় পাওয়ার কিছু নাই, যে কয়টা আইটেম আমরা এই কাজ করছি এই কয়টা আইটেমও ও এইচটিএমএল টেক্সট জেনারেট করছে। এখন এই টেক্সটটা আসলে আমার আগের মতো অবস্থানে নিয়ে আসার জন্য এই 3টা কলাম আমি সিলেক্ট করলাম, একসাথে সিলেক্ট করলাম, যেহেতু আমরা কমন কাজ করব। এখান থেকে যে ডান পাশে কলামসের অ্যাট্রিবিউটসে এসে আমরা কি করব, এই যে সিকিউরিটিতে আসবো, সিকিউরিটিতে এসে এসকেপ স্পেশাল ক্যারেক্টার এটাকে নো করে দেব, দিয়ে সেভ দিব, রান দিব। এখন দেখবো যে এই দুটো আমার টেক্সট হয়ে গেছে, আর এটা যা ছিল আগের মতন। বুঝা গেল, এই দুটো আমার টেক্সট আইটেম হয়েছে। এখানে আরো প্রপার্টিস আছে, আমি বলছি শুরুতেই আরো প্রপার্টিস আছে, আমরা ওগুলো পর্যায়ক্রমে অ্যাড করে দেখবো। তো এখন হইলো যেটা, যে দুটো আমার টেক্সট হয়েছে, এখন চাইলে ইউজার কি করতে পারে, এখান থেকে মডিফাই করে ভ্যালু পাঠাইতে পারে। এখন এখানে আছে স্যালারি, তো এখানে বোঝার বিষয় হচ্ছে যেটা, এই যে স্যালারি আসলো না, এখানে আমি রাইট বাটন ক্লিক করি। এখন দেখেন প্রত্যেকটাতেও আমরা যে নাম্বারটা প্রোভাইড করছি F03, এটাকে ও F01 করছে, F01 এটাকে করছে F02, এটাকে করছে F03। বুঝা গেল? এখন আপনি ডাটাটা প্রসেস করবেন কিভাবে, ঠিক আছে? তো ডাটা প্রসেস করার জন্য এখানে আমরা দুইভাবে করতে পারি, এই এমপ্লয়ি আইডিটা করতে পারি যেহেতু এটা ইউনিক আছে, অথবা আমরা আরো একটা কলাম অ্যাড করতে পারি। আর একটা কলাম আমরা অ্যাড করব, মূলত আমাদেরকে লাগবে ওটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, তাহলে কখনো কোনো সময় এরর রেজ করার সম্ভাবনা খুবই কম। সেটা আমরা কি করব, আমরা হচ্ছে রো নাম দিয়ে প্রসেস করব ক্লাসিক রিপোর্ট। রো নামটা হচ্ছে কি, ও আপনি যখনই কাজ করবেন ও সিরিয়ালি 1 2 3 4 এরকম নাম্বার জেনারেট করে, যেটা কখনোই চেঞ্জ হবে না। বাট আপনার ভ্যালু কখনো ভুলভাল হইতে পারে, এটা লায়াবিলিটি থাকতে হবে। তো আমরা যেটা করব, এখানে অ্যাপেক্স আইটেম আরেকটা আইটেম নেব ডট, এটা একটু স্পেস দিই, হিডেন। ঠিক আছে, হিডেনটাকে কি করব, আমি কত করেছি 4 করে এইখানে আমরা দিব একটা সাবস্টিটিউশন স্ট্রিং রো নাম, সাবস্টিটিউশন
আইটেমটা আসলে আমার ফ্রন্ট এন্ডে দেখানোর প্রয়োজন নেই, বাট যখন প্রসেস করব তখন আমার দরকার লাগবে। সেই কারণে আমি এটার সাথে কি করলাম, কনকেট করলাম। অবশ্যই কিন্তু এই মেথডটা খেয়াল রাখতে হবে। আপনি যদি শুধু এটা হিডেন করে রাখেন তাহলে কিন্তু আর ভ্যালু নিয়ে কাজ করতে পারবেন না। অবশ্যই অন্য আরেকটার সাথে ওকে কনকেটেশন হিসেবে রাখতে হবে। তো আমরা দেখি রান করে এখন কোনো চেঞ্জেস আসবে না রিপোর্টে, বাট এটার সাথে আমরা যদি ইন্সপেক্ট করি তাহলে এটার সাথে দেখবো আমরা ওই যে 1 পাইছি আমরা ফার্স্ট রো, যেহেতু এটা ও 104 1 ভ্যালুটাকে 1 করছে। ওকে, এখন আমরা যদি ডাটাবেজে পাঠাই তাহলে বুঝতে পারবো। আজকে পাঠানো সিম্পল একটা স্টেটমেন্ট লেখা পাঠাবো, বাট এখানে কাজ আছে আরো, এটা আমরা ইনশাআল্লাহ নেক্সট দিন দেখব। তো আমরা এখানে কি করব, প্রথমে একটা বাটন নিব। বুঝতে কি কষ্ট হচ্ছে কারো? একটা বাটন নিলাম, নেওয়ার পর আমরা একটা প্রসেস ক্রিয়েট করব। নাম দিলাম ডাটা প্রসেস। বিগিন ইন করলাম, একটা ফর লুপ লাগবে ফর আই ইন 1 ডট ডট। ঠিক আছে, তো আমরা নেক্সট পোরশনে কি বলছিলাম মনে আছে? প্রসেসের ক্ষেত্রে অ্যাপেক্স অ্যাপ্লিকেশন ডট জি, তাহলে আমি কত দিয়ে লুপ ঘুরাবো? 4 দিয়ে। আর এখানে দিতে হবে ডট, কতগুলো রো আছে এটার জন্য একটা ফাংশন আছে, ওটা হলো কাউন্ট। এটা কাউন্টটা রিটার্ন করবে। কাউন্ট করলাম, এখন আমি কি করব, লুপ। আর এখানে আমি ইন লুপটা করে নেই, করে নিলাম। এখন যদি আমি একটু রেজ করে দেখি, আচ্ছা তার আগে আমি একটা যেই কাজটা আমি সবসময় করি এটা এখানেও আমি দেখাই দিই আপনাদেরকে। ভি রো নাম্বার, এখানে আমি একটা ইন্টিজার টাইপের ডাটা নেব। ইন্টিজার টাইপের নিলাম, সরি, নিয়ে এই ভি রো নাম্বারটা আমি শুরুতেই নিয়ে নেব, এটার ভিতর নিয়ে ওর কত ইন্ডেক্সে আছে এই ইন্ডেক্স পজিশনটা আমি নিয়ে নেব। এখানে যা শুধু সরি সেমিকোলন নেব, এখানে দেব হচ্ছে আই। ওকে, তাহলে আমি নিব হচ্ছে কোনটার ভ্যালু, আমি রেজ করে দেখব। রেজ করে দেবো হচ্ছে কিং এর ভ্যালু। আমি এই কিং এর নাম্বার কত আছে, F02। তাহলে আমরা কি করব, এতটুকু কপি করব, কপি করে এই রেজের পরে দিব, দিয়ে এখানে ব্র্যাকেট শেষ শুরু করবো, আর একটা শেষ করব, আর এই রো নাম্বারটা বসাবো এইখানে। এই কোডটা একটা আমি সৌন্দর্য বর্ধন করে নিয়ে আসি কোড থেকে। ইন লুপের পর একটা সেমিকোলন দিতে হবে। তো এখানে নিয়ে আসলাম। এখন যদি আমরা একটু রেজ করে দেখি তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। এইভাবে এইভাবে রেজ করলে অলওয়েজ প্রথমটাই রেজ করবে, যেহেতু আমরা কোনো সিলেকশনের অপশন দেই নাই। ইনশাআল্লাহ আমরা নেক্সট দিন সিলেকশনের অপশন করে দেখব, যেটা আমি সিলেক্ট করব ওই ডাটাটাই রেজ করব। তো এখানে আমরা যদি চালাই তাহলে আমাকে কি বলতেছে, আচ্ছা আমরা একটু জিনিস ভুল করছি, তাহলে এখানে 4 তো এখানে দিতে হবে 1। এখন যদি আমি চালাই তাহলে আচ্ছা 100, এটার ভ্যালু ছিল কত, 2 মেবি, হ্যাঁ 2 ছিল। আমিও এখানে আরেকটা গোজা মিস করে ফেলছি, এটাকে একটু চেঞ্জ করা লাগবে, 2 হবে এটা। হ্যাঁ, প্রথমটা দিলে হচ্ছে এমপ্লয়ি আইডি আসতেছিল। এখন আমরা যদি দেই, এখন আমরা দেখবো কিং দেখাবে, কিং দেখাচ্ছে না। আর এখানে আমরা যদি নাম চেঞ্জ করে আমার নাম বসাই, ও কিন্তু রান টাইমে আবার আমার নামই রিটার্ন করবে। বুঝা গেল? এখন আমরা আমাদের এই যে টেবিলটা জেনারেট করছিলাম আমরা, আচ্ছা আমরা আরেকটা ডামি টেবিল বানাবো। একটা টেবিল স্যাম্পল, একটা টেবিল ক্রিয়েট করি, ক্রিয়েট টেবিল ইএমপি কপি দিলাম। কয়টা কলাম দিছিলাম ওখানে আমরা, 4টা, তাই না? 4টার থেকে আমার 3টা লাগবে, 3টা লাগবে। ইআইডি দিলাম, নাম্বার, নেম দিলাম হচ্ছে বারকার 2,
নাম্বারই রাখলাম, ঠিক আছে। এখন আমি এটাকে ক্রিয়েট করে দিই, ক্রিয়েট হয়ে গেল। এখন এগুলাকে আমি কপি করে আমার প্রসেসের ভিতরে ঢুকিয়ে দিই। ইনসার্ট ইনটু এটা। আচ্ছা আমি এখানে কলামের নাম দিলাম না, বাট কলামের নামটা দাও বেস্ট প্র্যাকটিস। আমি সময় স্বল্পতার জন্য লিখলাম না, আবার ভাববেন না যে আমি নিজে প্র্যাকটিস করি না, আপনাদেরকে বলি। তারপর প্রথমে ছিল কি এমপ্লয়ি আইডি, তিনটা দিয়ে দিই আগে, হ্যাঁ এই তিনটা দিয়ে দিলাম। তো প্রথমে ছিল হচ্ছে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি আইডি হবে 1 আর 2 ছিল, আর এটা হলো 3 স্যালারি। ওকে, এটাকে একটু সৌন্দর্য বর্ধন করে নিয়ে আসি। আচ্ছা রেজিস্টারকে বন্ধ করতে হবে তাই না, বন্ধ করছিলাম, ওকে ফাইন। আসলো, রিপোর্টটা আসলো। এখন আমরা কি করব, যদি সেভ সাবমিট দিই তাহলে আচ্ছা এখানে একটা মেসেজ দিই আমরা সাকসেস, এটা কপি করে দিয়ে দিলাম। আর এইখানে একটা এরর দিই, এররটা অলওয়েজ এটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফুল মেসেজটা পাবেন। আজকে ইআরআরএম এর আগে পরে হ্যাশ হ্যাশ, এখানে আর ওই সিঙ্গেল কোড লাগবে না। আচ্ছা এখন আমি সাবমিট দিলাম, সাকসেস বলছে। এখন আমরা টেবিলে যেয়ে দেখি কি হইলো ঘটনা। 15টা ডো ঢুকছে। ফার্স্ট প্রেজেন্টেশনে যে কটা রো পাইছে ওই ডাটাগুলো ও ঢুকায় দিচ্ছে। এতটুকুনের ভিতরে যদি আজকে আপনাদের কোনো কোশ্চেন থাকে বা কোথাও বুঝতে পারেন নাই, তাহলে আমাকে এখনই বলবেন, সমস্যা নাই। প্র্যাকটিস করে তো নেক্সট দিন ইনশাল্লাহ বলবেনই। আজকে এতটুকু বোঝার জন্য যা যা করা লাগে এটা বলবেন।